এদিকে স্বৈরাচার নয়, তিনি স্থিতিশীলতার স্থপতি। বিদেশি গণমাধ্যমের বিশ্লেষণ। রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন। এদিকে ইতিহাসে প্রথমবারের মতো বিএনপি অফিসে এনএসআই প্রধান তারেক রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। দীর্ঘদিন পর রাজপথে নামলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। রাজধানীর শাহবাগে সমাবেশে জোটের নেতারা বলেন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ। এদিকে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে রহস্যময় তথ্য জানালেন জুমা। একটা অভ্যুত্থান বাংলাদেশে হবে, সেই অভ্যুত্থান হবে ওই আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ওই অভ্যুত্থান হবে অন্তর্বর্তী সরকারের যারা আজকে দেশ পরিচালনা করছেন, যারা দেশের লুটপাটের ধারা প্রতিষ্ঠিত করতে চান তাদের বিরুদ্ধে আরেকটা ছাত্র জনতার অভ্যুত্থান এই বাংলাদেশে হবে। এদিকে নির্বাচনের নামে তোলা অর্থ ফেরত দেবেন না যারা, পুশিদর দাবি সমর্থকদের। এদিকে স্বৈরাচার নয়, তিনি স্থিতিশীলতার স্থপতি। বিদেশি গণমাধ্যমের বিশ্লেষণ। অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য অস্ট্রেলিয়া টুডে এ প্রকাশিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী ও প্রভাবশালী নেতা শেখ হাসিনাকে নিয়ে একটি বিশ্লেষণধর্মী সম্পাদকীয়। শিরোনাম স্বৈরাচার নয়, স্থপতি। লেখাটিতে বলা হয়েছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে স্থিতিশীল ও অভিজ্ঞ নেতা শেখ হাসিনা আজ নতুন করে বৈশ্বিক মূল্যায়নের কেন্দ্রে অবস্থান করছেন। সমালোচকদের কাছে তিনি কঠোর শাসক, কিন্তু কোটি মানুষের কাছে তিনি স্থিতিশীলতার স্থপতি। এমন এক নারী যিনি অস্থির ও বিশৃঙ্খল দেশকে নিয়ন্ত্রণে এনে উন্নয়নের সক্ষমতা ও আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়েছেন। পদ্মা সেতু, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণের মতো সাফল্যকে শেখ হাসিনার নেতৃত্বের মাইলফলক হিসাবে তুলে ধরা হয়েছে। তার পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। বাংলাদেশকে আঞ্চলিক ভারসাম্যের এক অন্যান্য মডেলে পরিণত করেছে, যেখানে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো পরাশক্তির সঙ্গে সম্পর্ক রক্ষা করা সম্ভব হয়েছে দক্ষ কূটনীতির মাধ্যমে। 2024 সালে তথাকথিত ছাত্র আন্দোলন সহ সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটেও শেখ হাসিনার অবস্থান ছিল সংযত ও আইনভিত্তিক। তিনি ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল থেকে সমাধান খুঁজেছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমেই। তবু আন্তর্জাতিক গণমাধ্যমের একাংশ তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে, যা অধিকাংশ ক্ষেত্রেই প্রমাণবিহীন ও পক্ষপাতমূলক বলে উল্লেখ করা হয়। অন্যদিকে তদন্ত, বিচার ও নতুন সরকার নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, যার উত্তর আজও অজানা। লেখায় আরও বলা হয়েছে আইন ও বিচার ব্যবস্থায় অনিশ্চয়তা এবং আওয়ামী লীগের নিষিদ্ধের ঘটনায় পশ্চিমা বিশ্বের নীরবতা বিস্ময়ের জন্ম দিয়েছে। অথচ প্রবাসী বাংলাদেশিদের এক বৃহৎ অংশ এখনও শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল ও সমর্থনশীল। শেখ হাসিনার কঠোর সিদ্ধান্তগুলো ছিল জাতির বৃহত্তর স্বার্থে, কখনো ব্যক্তিগত ক্ষমতার লোভে নয়। পশ্চিমা মিডিয়া প্রায় সেই বাস্তব সত্যকে আড়াল করে নিজেদের শিরোনামে বিকৃত করেছে। কিন্তু ইতিহাসের আদালতে শেখ হাসিনা কেবল একজন নেত্রী নন, তিনি সেই জাতির স্থপতি, যিনি উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব মর্যাদার স্বপ্নে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করেছেন। শেখ হাসিনার অধ্যায় তাই কেবল একটি রাজনৈতিক কাহিনী নয়, এটি এক জাতির আত্মমর্যাদার, নেতৃত্ব ও অগ্রযাত্রার জীবন্ত ইতিহাস। তিনি সাদ্দাম বা গাদ্দাফির মতো কেউ নন, তিনি তার নিজস্ব স্বকীয়তায় এক অন্যান্য ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের আধুনিক রূপান্তরের প্রতীক হয়ে উঠেছেন। এদিকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মরত গোয়েন্দা সংস্থার প্রধান কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলটির শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ আজ বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এই ঘটনা দেশের গোয়েন্দা ও সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র জানায়, এনএসআই মহাপরিচালক আজ দুপুর 12টা 15 গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। সেখানে তিনি সদ্য প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকে
মোহমান তারেক রহমানের সঙ্গে দুপুর 1:21 পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করেন। সাধারণত এই ধরনের বৈঠক শীর্ষ নেতাদের বাসভবনে বা গোপনীয় কোনো স্থানে হলেও এবার তা সরাসরি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়াকে অপ্রত্যাশিত ও প্রতাপ বহির্ভূত বলে অভিহিত করা হচ্ছে। প্রতিরক্ষা সূত্রগুলোর মতে গত 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং চাকরিরত সেনা কর্মকর্তারা সামরিক বিধি উপেক্ষা করে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়াও বেগম জিয়ার জানাজার দিন সেনাবাহিনীর দীর্ঘ প্রথা ও কঠোর বিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে। দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সময় কন্টিনজেন্ট এবং 2 জন সৈনিককে পুষ্পস্তবক বহন ও মার্চ করতে দেখা যায়, যা প্রোটোকল বহির্ভূত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক রহমান সদ্য বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং এখনও সংসদ সদস্য বা রাষ্ট্রীয় কোনো নির্বাহী পদে আসীন হননি। এমন পরিস্থিতিতে তার সঙ্গে চাকরিরত ঊর্ধ্বতন সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের অতি উৎসাহী আচরণ এবং সামরিক শিষ্টাচার লঙ্ঘনের বিষয়টি সামরিক বাহিনীর শৃঙ্খলার জন্য শুভ লক্ষণ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে রহস্যময় তথ্য জানালেন ঝুমা। আলোচিত ছাত্রনেতা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ইনকলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম ঝুমা। তার দাবি, ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে মূল অভিযুক্ত ফয়সালকে পরিকল্পিতভাবে জামিনে বের করা হয়েছিল। শনিবার 3 জানুয়ারি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই রহস্যময় তথ্য ও একাধিক প্রশ্ন উপস্থাপন করেন। জুমা তার পোস্টে প্রশ্ন তোলেন, এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকলাবে এসেছিল? তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া কবির নামক ব্যক্তিটি হাদির ওপর প্রথম হামলা চেষ্টার সময় ফয়সালের সাথেই ছিল। ফলে কবিরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা থাকলেও কেন তদন্তে অগ্রগতি নেই তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। উল্লেখ্য, 12 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টনে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। এদিকে নির্বাচনের নামে তোলা অর্থ ফেরত দেবেন না যারা পুশিদর দাবি সমর্থকদের। দল থেকে পদত্যাগের পর নির্বাচনে অংশগ্রহণের জন্য সমর্থকের কাছ থেকে গৃহীত 47 লাখ টাকা আগে ফেরত দেওয়ার আশ্বাস দিলেও সুর বদলাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী তাসনিম জারা। এখন আবার বলেছেন এই টাকা ফেরত দেবেন না। দল ছেড়ে ইতিমধ্যেই ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। নির্বাচন কমিশনে জমা দেওয়ার হলফনামায় নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তি বিবরণী উল্লেখ করেন সমর্থকদের কাছ থেকে পেয়েছেন এই অর্থ যা তিনি খরচ করতে চান নির্বাচনে। হলফনামায় তাসনিম জারা দাবি করেন জনসাধারণ থেকে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন তিনি, যার পরিমাণ 46,93,000 টাকা। তবে এই অর্থ ফেরত না দেওয়া নিয়ে আক্ষেপ দেখা যায়নি সমর্থকদের মাঝে। অনেকেই বলছেন পুষিয়ে দিলেই তারা খুশি, অর্থ ফেরত দিতে হবে না। পুষিয়ে দেওয়া বলতে কেউ কেউ বুঝিয়েছেন চিকিৎসা সেবা এবং নির্বাচিত হওয়ার পর দুর্নীতি অনিয়ম ছাড়া এলাকার মানুষের জন্য কাজ করলেই হবে।